আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাতুহ। হজরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরে আসলে আপনার সাথে যোগাযোগ করতে চাইতেছি, আসলে টাইমটা মেনটেন হচ্ছে না, ম্যাচিং হচ্ছে না। আমাদের এখানে যখন রাত তখন আপনাদের এখানে দিন, আপনাদের আমেরিকায় যখন দিন তখন আমাদের এখানে রাত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহর মেহেরবানিতে আপনাকে পাইছি। আসলে তো বর্তমানে যে প্রেক্ষাপট, সেটা তো সারা দুনিয়ার মানুষ দেখতেছে। হ্যাঁ, যে তাবলিগ জামাতের ইস্যুতে আজকে নিরীহ তাবলিগওয়ালাদের বিরুদ্ধে এরকম আওয়ামী লীগের ট্যাগ লাগানো হচ্ছে। হ্যাঁ, এরকম ভারতের ট্যাগ লাগানো হচ্ছে, তারপর ইসরায়েলের ট্যাগ লাগানো হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন রকমের ট্যাগ আমাদের উপর লাগানো হচ্ছে। আসলে এগুলো কে বা কারা করতেছে, এগুলোর উদ্দেশ্যটা কি? এই বিষয়টা যদি একটু খোলাসা করতেন জাতির সামনে, তাহলে অন্তত মুসলমানেরা বুঝতে পারতো যে আসলে কি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, এর পিছনে কি রহস্য থাকতে পারে। এই বিষয়গুলো একটু খোলাসা করলে খুবই ভালো হয়। জি। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আহ, এখন যারা ওই রাত জেগে হয়তো কেউ আছেন বা কেউ নাই, কিন্তু তারপরও অনেক সত্য, যে অনেক সত্য, মানে এত উম, আহ, বিরাট একটা সত্য, যে সত্যকে চাপিয়ে যাচ্ছে বিশেষ করে মিডিয়া। মিডিয়া থেকে কখনো এই সত্য প্রকাশ করা হচ্ছে না। দাওয়াতে তাবলিগের যে নিরীহ সাথী, তাদের উপর ক্রমান্বয়ে কিছু মিথ্যা ট্যাগ লাগানো হচ্ছে। তো চেষ্টা করব এই বিষয়ে, মানে যতটুকু তথ্য প্রমাণ আছে এর ভিত্তিতে কিছু কথা বলার চেষ্টা করব। তো আমরা যদি দেখি যে গত 17ই ডিসেম্বর দিবাগত রাত, দিবাগত রাত না, আসলে সন্ধ্যা থেকেই যদি বলি, যখন থেকে দেখলাম যে আমাদের সাথীরা 5 দিনের জোরের উদ্দেশ্যে বাস সহ রওনা হচ্ছে, সেই সময় থেকে শুরু করে 24শে ডিসেম্বর, সরি আজকে 25শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর আজকে পর্যন্ত সারা দেশে এই হেফাজত ইসলামের যে বর্বরতা, এই বর্বরতা দেখে আসলে শুধু আপনারা দেশের মানুষ হতবাক হচ্ছেন এটা না, বিদেশে বসে আমরা যারা দেখতেছি আমরা হতবাক এবং চরম আতঙ্কিত। আপনারা অবশ্যই মানে নিজেরাই এটা অনুভব করতেছেন, আপনাদের অনুভূতিটা আরো অনেক বেশি প্রবল আমাদের থেকে, কিন্তু আমাদের অনুভূতিটা কোনো অংশে কম না। যদিও আমরা এই পরিস্থিতির শিকার হচ্ছি না, হেফাজতের বর্বরতার শিকার হচ্ছি না, তো এই অবস্থায় আপনারাই বলতে পারবেন যে কোন দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে আপনাদের দিন যাচ্ছে। চরম, মানে এই এই দুর্যোগের মধ্যে চরমভাবে হতাশাগ্রস্ত করতেছে আমাদেরকে। বাইরে বসে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে, যারা আপনাকে প্রোটেক্ট করবে, দেশ রক্ষায় যাদের প্রোটেক্ট করার কথা, সেই সরকার চরম উদাসীন। এবং সরকার উদাসীন শুধু না, মানে তাদেরকে নির্লজ্জভাবে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। প্রশ্ন জায়গায় তাদের এত শক্তি কোত্থেকে আসে? সরকারও তাদের কাছে হেরে যাচ্ছে। এটা শুধু আজকের সরকার না, আজকে বিগত 2017-র শেষ থেকে আজকে পর্যন্ত যত ঘটনা ঘটে গেছে, কোনো বিষয়ে আগের সরকারের কাছ থেকেও না, বর্তমান সরকারের কাছ থেকেও না। তার মানে আমরা দেখতে পেলাম আগের সরকারের ধারাবাহিকতায় এই সরকারও একই ব্যবহার করতেছে, বরং গত সরকারের থেকে এই সামান্য সময়ের মধ্যে এই সরকারের তাদের উস্কে দেওয়া, এবং এই সরকারকে, সরকার সরাসরি সরকারের ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি উস্কে দেওয়ার একাধিক ঘটনা আজকে আপনাদের সকলের সামনে আছে, এবং জাতি এটা দেখতেছে। এবং পুলিশ বাহিনী নির্বিকার, এবং তাদের যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কোনো মামলা নেওয়া হচ্ছে না। বড় আফসোসের বিষয়, যারা নির্যাতিত হচ্ছে এরকম অনেক পরিবার, তাদের ছোট বাচ্চা, মেয়ে, শিশু তাদের সামনে স্ত্রীর সামনে নির্যাতিত হচ্ছে, এবং তাদেরকে এত হয়রানি করা হচ্ছে এই হেফাজত। তারা তাদের সেই গত সরকারের প্রত্যেকটা গুণ খুমের সঙ্গে দেখা গেছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সশরীরে হাঁটছে, এরকম ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের একটা অংশ, এবং এরপরে তার খোঁজ পাওয়া যায়নি। গুম খুন, তার সঙ্গে নির্যাতন যে ব্যবহার হয়েছে,
ঠিক ওই একই জায়গায় অবতীর্ণ হয়েছে ছাত্র লীগের জায়গায় এই হেফাজত লীগ। আজকে তারা উল্টা আপনাকে এই ট্যাগে বিশেষণ করতেছে, খুবই দুঃখজনক। সেই একইভাবে চলতেছে। আমরা সম্প্রতি গত 15 ঘন্টা, 10 থেকে 15 ঘন্টার মধ্যে দেখতে পেলাম মুয়াজ বিন নূর এরকম একজন নিরীহ মানুষ, যার জিন্দগিতে, যার নামে একটা জিডি ছিল না থানাতে, আর তাকে এরকম একটা মিথ্যা মামলায় কারাবরণ করার জন্য তাকে ধরে আনার সময় এই হেফাজত লীগ, আজকে যারা আমাদেরকে এই লীগের ট্যাগ দিচ্ছে, যারা একসময় এই সরকারের অধীনে, এই সরকারের হয়ে কাজ করছে, সরাসরি ভাবে, প্রত্যক্ষ ভাবে আমরা দেখতে পেলাম তাকে কি নির্যাতন করা হচ্ছে। সার্ভিলেন্স ক্যামেরায় আসছে, এই সার্ভিলেন্স ক্যামেরায় তার যে অবস্থা আসছে, এই সরকার ক্ষমতা গ্রহণের পরে সকল রকম শারীরিক নির্যাতন এবং আসামিকে গ্রেপ্তার কালে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পোশাক পরিধান হবে এই মর্মে ঘোষণা দিলেও আমরা সুস্পষ্টভাবে দেখতে পেলাম আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য এবং হেফাজত সন্ত্রাসীরা মুয়াজ বিন নূরের বাড়িতে ঢুকতেছে ফিল্ম স্টাইলে, সেই আগের আয়নাঘর, গুম খুন সঙ্গে জড়িত যারা যে ব্যবহার করছে একই স্টাইলে তাকে ধরছে, ধরার পরে তাকে নির্যাতন করতেছে, ঘরের মধ্যে তাকে মারতেছে এবং মারতে মারতে তাকে নিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়। এবং মনে হচ্ছে যেন আজকের অবস্থা বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট বলেন, যাই বলি, আওয়ামী সরকারের থেকেও খারাপ অবস্থা। এবং মানুষকে, একটা গোষ্ঠীকে, মুসলমান দেশে, 95% মুসলমানের দেশে মুসলমানকে আজকে, তারা আজকে সংখ্যালঘু বলে মনে হচ্ছে। মুসলমানদের উপরে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, মুসলমানদেরকে, তাদেরকে মসজিদ, দেখলাম কিছুক্ষণ আগে আরেকটা ভিডিওতে যে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। তার আগে আমরা দেখছি মসজিদের মধ্যে কোরআন পড়া অবস্থায় কোরআন ছুঁড়ে ফেলে দিচ্ছে হেফাজতের বর্বররা এবং মানুষকে এই মসজিদ থেকে বের করে দিচ্ছে। এবং আমরা দেখছি আজকে কতগুলো পোস্টার তারা সারা ঢাকা সহ সারা দেশে সয়লাভ করছে, যেই পোস্টার গুলোর আপনাদের সকলের কাছে আছে এবং ফেসবুকে ভাইরাল হচ্ছে। তারা বলতেছে সাদ লীগ এইভাবে উল্লেখ করে তারা নিচে এরকম ট্যাগ করতেছে, দেশ বাঁচাও, সাদ লীগ হটাও। এরপরে দেখছে যে এদেরকে হত্যা করা ফরজ, এরকম ল্যাঙ্গুয়েজ লিখে সেখানে দেখলাম মুয়াজ বিন নূরের ছবি, আমাদের দাওয়াতে তাবলীগের বর্তমান জিম্মাদার ওয়াসিফুল ইসলামের ছবি ক্রস করে দিচ্ছে তারা। কত বড় দুঃখজনক। তারা এই লিফলেট, পাশাপাশি তারা আরো লিফলেট ছাপাচ্ছে, মসজিদের দরজায় সেটে দিচ্ছে সাদ লীগ মসজিদে প্রবেশ করা নিষিদ্ধ। দেখলাম আমানুল হক, যিনি তাদের মুখপাত্র, উনি সরাসরি চ্যানেল 24 সহ একাধিক চ্যানেলে বলতেছেন যে সাদ লীগের মসজিদে প্রবেশ নিষিদ্ধ। তো আমি কোশ্চেন রাখতে চাই, এই মসজিদ আল্লাহর ঘর, এখন কি এটার মালিক আপনারা হয়ে গেছেন? সাদলিগ, এই যে আজকে সাদলিগ নামে যে ট্যাগ দিচ্ছেন, ট্যাগ দিয়ে আপনারা হেফাজতরা এই যে বর্বরতা করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি স্পেশাল ওহী পাঠায় এই মসজিদের দায়িত্বের মালিক আপনাকে দিয়ে দিচ্ছেন? আজকে আমরা আপনার জাতির কাছে এবং পাশাপাশি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই যে সরকার কি এগুলো দেখে না? সরকার কি দেখে আজকে তাদেরকে, তাদের ভয়ে ভীত হয়ে আজকে অন্যায়ভাবে এরকম একের পর এক ব্যবহার করে যাচ্ছে? আজকে মনে হচ্ছে যে দেশ থেকে আজকে ন্যায়বোধ নির্বাসিত। ন্যায়বোধ আজকে মনে হচ্ছে যে কারোর মধ্যে সরকার না আছে, সরকারে না আছে এই বর্বর হেফাজতের মধ্যে। পাশাপাশি যে সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ, যারা এগুলো তাকাই তাকাই এটা তামাশা বলে দেখতেছে, তামাশা করতেছে, আমার কষ্ট লাগে, দুঃখ লাগে, কেউ কোনো প্রতিকার বা প্রতিবাদ করতেছে না, একটা কথাও বলতেছে না। আমরা কয়েকদিন আগে দেখলাম যে এরকম, এটা আসলে কি বলবো, কষ্ট লাগে বলতে গেলে, যে আজকে কয়েকদিন আগে আমরা দেখছি যে ইসকনকে কেন্দ্র করে তারা এরকম চিন্ময় দাসের গ্রেপ্তারকে নিয়ে তারা সামান্য সময়ের মধ্যে একটা বিষয়কে নিয়ে সারা দেশ যেভাবে সকল কর্নার থেকে কথা উঠছে এবং তাদেরকে সেভের জন্য সবাই কিছু করছে, সেখানে এতগুলো লোক মারা যায়নি, 4 জন মানুষ খুন হয়েছে। আর এটা আজকে না, 4 জন মানুষ, এই ঘটনা তো আরো আগের থেকে। কেউ আজ পর্যন্ত একটা ফেভারের কথা বলেনি। তার মানে কি মনে হচ্ছে যে আজকে মুসলমান সারা পৃথিবীতে মুসলমানকে হত্যা করতেছে, মুসলমান দেশেও মুসলমানকে হত্যা করতেছে এবং এটাকে জায়েজ, এটাকে বৈধতা দেওয়া সবার জন্য, যেমন আজকে পশ্চিমারা করতেছে সেরকম দেশের মধ্যে সরকারও করতেছে। মুসলিম বিধান যেন একটা সবখানেই একটা ট্রেডিশন হয়ে গেছে। আর আমরা দেখলাম সামান্য সময়ের মধ্যে
চিন্ময়ের ঘটনাকে কেন্দ্র করে সারা পৃথিবী উত্তাল। জাতিসংঘ, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, কমনওয়েলথ, মানবাধিকার কমিশন, ইভেন দেশের বড় বড় রাজনৈতিক দল, সমস্ত দলগুলো বিবৃতি দেওয়ার পরে সরকার এক পর্যায়ে বাধ্য হলো এই বিষয়ে স্বীকার করতে, দায় স্বীকার করতে। এবং আমরা দেখলাম সরকারের প্রেস সচিব শফিকুল ইসলাম সরাসরি প্রেস ব্রিফিং এ বললেন 87টা সহিংসতার ঘটনার কথা তারা স্বীকার করছেন এবং বলছেন এই বিষয়ে মামলা নেওয়া হয়েছে এবং বলছেন হিন্দু ধর্মের উপর অত্যাচার করা হচ্ছে, হিন্দু সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার সামান্য সময়ের মধ্যেই আপনারা সেটা আমলে নিতে বাধ্য হয়েছেন। কিন্তু যেখানে মুসলিম দেশ, মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আজকে মুসলমানের সঙ্গে সংখ্যালঘুর আচরণ করা হচ্ছে, একটা সম্প্রদায় হিসেবে চিহ্নিত করা হচ্ছে। কোরআনের কোন জায়গায় নির্দেশ আছে? হাদিস কোরআনের কোথায় বলা আছে যে এরকম মুসলমানকে এইভাবে নির্যাতন করতে হবে? তাহলে আমরা কি বলবো যে আজকের যে বিপ্লবী সরকার তার আচরণ সাবেক যেটা রাজনৈতিক সরকারগুলো ছিল তাদের আচরণের সঙ্গে কোনো পার্থক্য নাই। আর আজকে ধর্মের নামে হেফাজত ইসলামকে দেখতেছি সেই সম্রাট আকবরের দিন এলাহির ধর্মের মতো তারা একটা হেফাজতি ধর্ম নামে নতুন একটা ধর্ম জোর করে 92% মুসলিম দেশের একটা গোষ্ঠী যারা নাকি মাওলানা সাদ সাহেবের অনুসারী, যাদেরকে সাদপন্থী ট্যাগ দেওয়া হয়, যাদেরকে ইদানিং নতুন করে আওয়ামী ট্যাগ দেওয়া হয়, তাদের উপর চালিয়ে দিচ্ছে। তাহলে আজকে ভারত বা পশ্চিমাদের চাপে আপনি যখন নতজানু হয়ে গেছেন তখন আপনার দেশের মুসলমানের মৃত্যুতে আপনি খুশি প্রকাশ করতেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা উস্কে দিচ্ছেন, ধর্ম উপদেষ্টা উস্কে দিচ্ছেন। তাহলে আজকে নতুন করে এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাচ্ছেন, ছড়াই দিচ্ছেন সারা দেশে। দেশে আপনারা হিংসা বিদ্বেষ সামাজিকভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করছেন। নিজের মেয়ের সামনে, ছোট বাচ্চা মেয়ে এবং ছোট ছেলের সামনে বাবাকে দাড়ি ধরে টেনে এই হেফাজত কর্মীরা মারছে। আর এরকম স্ত্রী তাকায় তাকায় দেখতেছে, কাঁদতেছে, বাচ্চারা কাঁদতেছে, তারা কোনো কথা বলতে পারতেছে না। এক পর্যায়ে এলাকার মানুষ যখন প্রতিরোধ করতেছে, পুলিশ পালাই যাচ্ছে, জুতো কিলে রেখে চলে যাচ্ছে, হেফাজত ধৃত হচ্ছে, পুলিশের সুপর্দ করলে সঙ্গে সঙ্গে পুলিশ তাদেরকে ছেড়ে দিচ্ছে। কি হচ্ছে এইগুলো দেশে? তাইলে আজকে আমরা এর মধ্যে আমরা দেখলাম গতকাল কাকরাইল মার্কাজে একটা সাংবাদিক সম্মেলন করা হয়েছে। সেই সম্মেলনে অনেকগুলো মিথ্যাচার করা হয়েছে, যার মূল বিষয় ছিল তিনটা প্রতিপাদ্য বিষয়। একটা ছিল এই সাতপন্থীদেরকে তারা আওয়ামী ট্যাগ লাগাই দিচ্ছে, দ্বিতীয় হচ্ছে তাদেরকে ভারত ট্যাগ লাগাই দেওয়া হয়েছে, তৃতীয় হচ্ছে তাদেরকে খনি ট্যাগ লাগাই দেওয়া হয়েছে। আজকে এই তিনটা বিষয়ে পরিষ্কার করতে চাই দেশবাসীর সামনে, এবং এই তিনটা বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ তথ্য আপনাদের সামনে আছে, এগুলো উপস্থাপন করার জন্য আজকের এই বিশেষ লাইভে উপস্থিত হয়েছি। আপনারা যদি গত 17 ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সংঘটিত যে 3-4টি হত্যা হয়েছে, যে এটাকে কেন্দ্র করে যে মিথ্যা মামলা হয়েছে, এবং এই মিথ্যা মামলার পরে আমরা দেখছি যারা ভিকটিম তাদেরকে, ক্ষতিগ্রস্ত মানুষকে এই মামলায় তাদেরকে এরকম কি করা হয়েছে, মামলা করার সুযোগ দেওয়া হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা পাশে বসে উস্কে দিয়ে এই হেফাজত নেতাকে দিয়ে মামলা করেছে যাদের সঙ্গে ভিকটিমের সম্পর্ক নাই। আর ভিকটিমের মধ্যে 2জন সশরীরে তারা বলতেছে তারা নিজামুদ্দিন অনুসারী, যেমনটি তারা বলছিল 2018 সালের 1 ডিসেম্বর ইসমাইল মন্ডল হত্যার পর, আব্দুর রহিমকে হত্যার পর এইগুলোর কোনো বিচার তখন তারা করেনি আগের সরকার। সেম সেই সরকারের ধারাবাহিকতায় তারা আজকে একই পথে হাঁটতেছে এবং এতগুলো হত্যাকাণ্ডকে তারা বেমালুম চেপে যে মুয়াজ বিন নূরের মতো এরকম ওলামাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রিমান্ডে নির্যাতন করতেছে তাকে। আর এরকম বাকিদের এজাহার ছাড়া, এজাহার আসামিদের বাসায় তো তারা অভিযান চালাচ্ছেই, পাশাপাশি অজ্ঞাতনামা আসামি হিসেবে জেলায় জেলায় তারা তালিকা করে পুলিশের কাছে যে তালিকা পৌঁছে দিচ্ছে। এইভাবে পুলিশ সেই আওয়ামী, সেই ফ্যাসিস্ট তাদের মতো বেছে 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 তাদের দেওয়া লিস্ট অনুযায়ী তাদের প্রেসক্রিপশন মোতাবেক বিভিন্ন বাড়িতে অভিযান করতেছে এবং তাদের উপরে হামলা চালাচ্ছে, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এটা এটার উদ্দেশ্যটা কি ছিল? এটার উদ্দেশ্য আমরা সবই দেখতে পেলাম যে এটার উদ্দেশ্য ছিল তাদের আজকে 2018 থেকে এই পর্যন্ত তাদের একটাই টার্গেট ছিল বিশ্ব মার্কাজ বিশ্ব ইজতেমার ময়দানকে দখলে নেওয়া। আমরা দেখলাম কৌশলে এই হত্যার ঘটনার যে অপবাদ, এটা নিরীহ সাতপন্থীদের উপরে চাপিয়ে দিয়ে তারা এই ইজতেমার ময়দানকে তারা দখল করে নিছে। সরকার লোক দেখানো আইওয়াশ একটা ভূমিকা অবতীর্ণ করে সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতি বললেও
আপনারা যান, আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, সংবাদপত্র সংবাদ মিডিয়া কর্মীর উপরে আহ্বান জানাই, এবং সকল এইরকম সুশীল সহ সকল রাজনৈতিক নেতাদের উপরে আহ্বান জানাই, আপনারা কি অন্ধ হয়ে না থেকে নিজেদের চোখ দিয়ে দেখে আসেন ওই বিশ্ব টঙ্গী ময়দান কারা এখন নিয়ন্ত্রণ করতেছে, কারা পাহারায় আছে, এবং তারা মিথ্যা ত্যাগ দিয়ে যেটা 2018 থেকে বের করার চেষ্টা করতেছে তাদের দখলই ছিল, পরিপূর্ণভাবে দখল করার, সেটা তারা যে উদ্দেশ্য ছিল 2018 থেকে, আজকে তারা সফল হলো পরিপূর্ণভাবে এই সরকারের সময়, এবং তারা পাহারা বসে তারা এটা নিয়ন্ত্রণ করতেছে। পাশাপাশি আমরা দেখতে পেলাম তারা আরো কি করতেছে, কাকরাইলের মতো মার্কাজ, যেটা বাংলাদেশের হেডকোয়ার্টার, এটাকে দখলে নেওয়ার, তারা অলরেডি তাদের দখলে আজকে 2018 থেকে, আগের সরকারের সহায়তায় এই সরকারের আমলে তারা বিশ্ব ইস্তেমার ময়দান টঙ্গীকে যেমন দখলে নিছে, একই ধারাবাহিকতায় এই কাকরাইল মার্কাজকে দখলে নেওয়ার নির্লক্ষ্য বাস্তবায়নের জন্য গতকাল তারা সাংবাদিক সম্মেলন করেন। যে সাংবাদিক সম্মেলনে তারা অনেক মিথ্যাচার করলেন, এবং সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করলেন হেফাজতের প্রচার সম্পাদক। খুব অবাক কাহিনী যে তারা আজকে দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক্রাফটের মতো হয়ে গেছে। আলমিশরা, দ্য ফ্রড, দ্য ইভিল প্লট, তাদের একটা মানুষও ছিল না যারা নাকি দাওয়াতে তাবলিগ আর মিডিয়ার সামনে বলা হচ্ছে তা সে নাকি জুবায়ের পন্থী, একজন হেফাজতের প্রচার সম্পাদক জুবায়ের পন্থী, যে কথা আমরা গত 2018 থেকে ওই সরকারকে এবং এই সরকারকে বোঝানোর চেষ্টা করতেছি যে তাবলিগের মধ্যে অনুপ্রবেশকারী হেফাজত সরলে কোনো গ্যাঞ্জাম থাকবে না। আমরা এখনো দেখতে পেলাম এই মার্কাজকে দখলের জন্য এরকম একটা সাংবাদিক সম্মেলন করা হলো, মিথ্যা সাংবাদিক সম্মেলন, এবং সাংবাদিক সম্মেলনের পরেই ওই সাংবাদিক সম্মেলনে দেখলাম যে ঘোষণা দেওয়া হলো কাকরাইল মার্কাজ তাদের দখলে থাকবে, এবং শুধু তাই না, এবং তারা এখান থেকে সুস্পষ্টভাবে বলল যে কাকরাইল মার্কাজ শুধু না, দেশের কোনো জায়গায় তাদেরকে অবস্থান করতে দেওয়া হবে না সাতপন্থীদের, প্রকাশ্যেই। এবং এইটা ছিল একটা নীল নকশা। এই নীল নকশার মাধ্যমে আজকে আমরা দেখলাম যে কাকরাইলের মতো হেদায়েতের স্থান, সেখানে অনেক মহিলা সংবাদকর্মীও প্রবেশ করেছে। অবাক কাহিনী, আপনারা ভিডিও ফুটেজ আছে এবং ছবি আছে, আপনারা একটু তাকাই দেখেন তারা কি চায়। তারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, না তাদের সম্রাট আকবরের মতো দিন এলাহির মতো একটা নতুন ধর্ম, হেফাজত ধর্ম হিসেবে নতুন ধর্ম বাংলাদেশে জোর করে মুসলমানের উপর চাপিয়ে দিচ্ছে। আর আমরা দেখলাম শুধু তাই না, আজকে কাকরাইল মার্কাজ না, এটা তারা হেফাজত না, এটা হেফাজতের অফিসও না, এটা তারা খেলাফত মজলিসের অফিস হিসেবে উদ্বোধন করছে অলরেডি। আজকে কাকরাইল মার্কাজকে তারা খেলাফত মজলিসের সদর দপ্তর হিসেবে ঘোষণা করলো, এবং এটা সুস্পষ্টভাবে আমরা দেখতে পেলাম যে আজকে কাকরাইলার বিশ্ব হেদায়েতের দাওয়াতে তাবলিগের মার্কাজ নাই, এটা এখন খেলাফত মজলিসের সদর দপ্তর, যেখানে এই মামুনুল হকের হুকুমে আজকে সাংবাদিকদের লিখিত বক্তব্য পাঠ করলেন যে ব্যক্তিটি। কে সেই ব্যক্তি আপনারা কি জানেন দেশবাসী? তার সম্পর্কে জানো, একটু ভালো করে জানা প্রয়োজন। যিনি আমাদেরকে এই যে তিনটা বিষয় নিয়ে কথা বলবো, যিনি ট্যাগ দিলেন, এই ট্যাগ গুলার বিস্তারিত পরে আসতেছি, কিন্তু তার আগে তার পরিচয়টা আপনাদের সকলের সামনে আসা দরকার। কারণটা হচ্ছে আজকে দেশবাসী, মিডিয়া, সবখানেই আমরা দেখলাম তাদেরকে মিথ্যা তথ্য বারবার দেওয়া হচ্ছে। হত্যা ঘটনা সম্পর্কে যেমন মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, সেরকম টঙ্গীর মাঠ তারা দখল করে নিছে, যেটা তাদের উদ্দেশ্য ছিল। আর এই কারণেই তারা রাতের আধারে তারা নিজেরা পরিকল্পিতভাবে দাওয়াতে তাবলিগের নিরীহ সাথীদেরকে খুন করছে, এবং এর দোষভার তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাশে বসে এবং উস্কাই দেওয়ার পরে সেই ভাইয়ের পরামর্শে ভাই সেই মিথ্যা মামলা করে আজকে ফাঁসানোর চেষ্টা করতেছে। এবং পাশাপাশি দেখলাম কাকরাইল মার্কাজ দখলের যে নীল নকশা তারা আগেই করছিল, সেটাও করছে। দুইটা টার্গেট ছিল তাদের, তারা আজকে সফল হতে যাচ্ছে। আর সেইখানেই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দিয়ে যাকে পাঠ করাইছে, যিনি তাবলিগের কেউ নন, এবং যিনি তার জিন্দগিতে দাওয়াতে তাবলিগের একদিনের জন্য সময় লাগান নাই, এবং যিনি দাওয়াতে তাবলিগের সঙ্গে যার কোনো সংশ্লিষ্টতা নাই, অথচ মিডিয়া কর্মীরা একটাবারও প্রশ্ন করলো না আপনার পরিচয় কি, আপনি কেন সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করতেছেন, এখানে কোথায় জুবাইরের অনুসারী যারা ছিলেন তারা কোথায়, তারা কেউ কেন আজকে এই লিখিত বক্তব্য পাঠ করেননি? এবার আসুন সংক্ষেপে জেনে নিই উনি কে। আমরা জাতীয় দৈনিকে ওনার নাম দেখছি এবং ওনার পরিচিতি দেখছি। জাতীয় দৈনিকে ওনাকে জুবাইরপন্থী বলে বলা হচ্ছে। দেশবাসী সহ মিডিয়া সকলেই জানি উনি আর কেউ নন। লিখিত বক্তব্য যিনি কেফায়েতুল্লাহ আজহারি, উনি হেফাজতের প্রচার সম্পাদক। 2023 সালের পূর্ণাঙ্গ কমিটিতে হেফাজতের প্রচার সম্পাদক হিসেবে তার নামটা আসে। একজন হেফাজত নেতা
আজকে দাওয়াতে তাবলিগের, এটা তো আমরা আগেই দেখছি 2018 থেকে হেফাজতের যখন মাহফুজুল হক হেফাজতের আমির হিসেবে এই কাকরাইল মার্কাজে বসে নেতৃত্ব দেন এবং তার হুকুম শুনে দেন, তখন থেকে এটা পরিষ্কার হয়েছে। আর এই এত স্বচ্ছতার পরও সেই সরকারও তাদেরকে সাপোর্ট করেছে। আজকে এত স্বচ্ছতার মধ্যেও এই একই সরকার, সেই আজকে আমরা বৈষম্য বিরোধী সরকার বলি, কখনো এই সরকার বৈষম্য বিরোধী না। একই স্টাইলে তাদের সেই কার্যক্রম চলতেছে এবং তারাই আবার এদেরকে আজকে মাথায় উঠাই দিচ্ছে এবং তাদের উস্কানিতে তারা এই কথা বলতেছে। এবার আসি কে কেফায়েতুল্লাহ আজহারি। আপনারা শুনলে অবাক হবেন, এই কেফায়েতুল্লাহ আজহারি ইজিপ্ট, মিশর, আমরা মিশর নামে জায়গাটা জানি, এখানে বিখ্যাত বিশ্ববিদ্যালয় আল আজহার ইউনিভার্সিটির ছাত্র হিসেবে পড়তে যান বাংলাদেশ থেকে। এবং উনি উনি জঙ্গি কানেকশনে, উনি একজন অপরাধী হিসেবে টেররিস্ট বিভিন্ন গ্রুপের সঙ্গে ওনার সখ্যতার কারণে উনি 7 মাস টাইম নোটেড 7 মাস জেলখানাতে ছিলেন। উনি 7 মাস, উনি 7 মাস ইজিপ্ট সরকার তাকে কারাগারে রাখে। এক পর্যায়ে ইজিপ্ট সরকার তার বিষয়ে তদন্ত করে তাকে ডিপোর্ট করায় বাংলাদেশে, তাকে বাধ্যতামূলক বাংলাদেশে ফেরত পাঠানো হয় তার জঙ্গি কার্যক্রমের জন্য। উনি কিন্তু ওনার লেখাপড়া শেষ করতে পারেননি। উনি জঙ্গি ট্রেনিং প্রাপ্ত একজন মানুষ। আর আজকে জঙ্গি ট্রেনিং প্রাপ্ত একজন মানুষ এই জঙ্গিবাদ হেফাজত বাংলাদেশে সরাচ্ছে, এটা ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট সহ কমনওয়েলথ, ইউরোপিয়ান কমনওয়েলথ সহ সারা পৃথিবী জানে এই হেফাজত কি। আর এই হেফাজতের মধ্যে যে জঙ্গি, এটা সরকার জেনে শুনে এই জঙ্গিদেরকে আশ্রয় দিচ্ছে। আর এই জঙ্গি এই দেশটাকে খেয়ে ফেলবে, ধ্বংস করে দিবে, তার নীল নকশা নিয়ে এগোচ্ছে। আর এই জঙ্গিদেরকে ঠেকানোর জন্য সরকারেরও কোনো প্রকাশ্য আজও পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা দেখলাম না। আমরা দেখলাম আগের সরকার ধারাবাহিকতায় এই সরকার একইভাবে এই জঙ্গিদেরকে ব্যবহার করতেছে এবং এদের থেকে তারা মনে করতেছে সুবিধা নিবে। তো ইনি 7 মাস গ্রেপ্তারের পরে যখন উনি ডিপোর্ট হয়ে বাংলাদেশে আসলেন, বাংলাদেশের তৎকালীন আওয়ামী সরকারের সেই সময়ের, উনি কোথায় বসবাস করেন তার আগে এটা বলে নি, এই কেফায়েতুল্লাহ উনি উত্তরার নিবাসী, উত্তরাতে বসবাস করেন। কেন উনি উত্তরায় গেলেন সে সময়? উনাকে ওনার ওই সময় সংশ্লিষ্টতা ছিল ওনার পরিবারের সঙ্গে আওয়ামী সরকারের, এবং ওই সময়কার আওয়ামী সরকারের এমপি হাসান হাবিব, যার ঘনিষ্ঠজন ছিলেন এই কেফায়েতুল্লাহর পরিবার। আর তার ঘনিষ্ঠতার সুযোগে উনি হাসান হাবিবের শেল্টারে চলে যান। যেহেতু বাংলাদেশ সরকার তার বিষয়ে নজরদারিতে আনে, আওয়ামী লীগের সময় উনি ফেরত আসেন। আর আওয়ামী লীগের সময় উনি এরকম উত্তরার আওয়ামী লীগ নেতা এরকম এমপি হাসান হাবিব এবং তার ছোট ভাই নাদিম হাসান হাবিব এবং তার ছোট ভাই নাদিম হাসানের মানে শেল্টারে থেকে উনি ওনার কার্যক্রম চালু করেন। এবং আওয়ামী পৃষ্ঠপোষকতায় হঠাৎ করে আমরা 2023-এ দেখলাম উনি হেফাজতের প্রচার সম্পাদক হলেন। তাহলে আমরা কি দেখতে পেলাম? এই কেফায়েতুল্লাহ তার পরিচিতি আমরা জানতে পারলাম। আর উনি জাতির সামনে যে পরিচয় দিয়ে তাকে আজকে এই জুবায়ের যারা আজকে ইভিল প্লট, তারা জুবায়ের পন্থী হিসেবে উপস্থাপন করলো, তারা তাকে জুবায়ের পন্থী না বলে কেন তারা হেফাজতের প্রচার সম্পাদক এই কথা বললো না? তো আমি জানি এগুলোর কোনো উত্তর আমাদেরকে কেউ দেবে না এবং আমরা যে নির্যাতিত হচ্ছি এটাই হতে থাকবো। এখন আসি আমাদেরকে যে যে ট্যাগগুলো দেওয়া হয়, যে অপবাদগুলো দেওয়া হয়, আমাদেরকে সর্বপ্রথম দেখবেন আজকে আমরা দেখলাম নয়া দিগন্ত পত্রিকায়ও একই ট্যাগ দিছে, যেটা জামাত ইসলামের পত্রিকা, এবং সেইখানে আমাদেরকে এই ট্যাগ দিয়ে সর্বপ্রথম আমাদেরকে তারা চেষ্টা করছে এই ট্যাগ দিয়ে আমাদেরকে দুর্বল করার। এবং এটা আমরা ক্রমান্বয়ে আজকে গত কয়েকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি সকল পত্রিকায় আসতেছে আওয়ামী পন্থী আমরা। তাহলে আমার প্রশ্ন, আমরা যদি গত 7 বছরে আওয়ামী পন্থী হয়ে থাকি, তাহলে আমাদের বিশ্ব আমির, দাওয়াতে তাবলীগের আমির মাওলানা সাদ সাহেব, যাকে বলে আমাদেরকে সাদপন্থী বলা হয়, তাকে কেন বিশ্ব ইজতেমায় গত 7 বছরে আওয়ামী পন্থীর হয়ে আমরা আনতে ব্যর্থ হলাম? আমরা যদি আওয়ামী পন্থী হয়ে থাকি তাহলে কেন আমাদের বিশ্ব আমির মাওলানা সাদকে আমরা সরকারকে ম্যানেজ করে আনতে পারলাম না? খুব সহজ এটা। আমরা গত 7 বছরে মাওলানা সাদ সাহেবকে আনতে পারিনি, তাহলে আমাদেরকে মিথ্যা বলে আওয়ামীপন্থী ট্যাগ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত যদি আমরা দেখি যে এই বিশ্ব ইজতেমার ময়দান টঙ্গী, যেটাকে 2018-তে তারা দখল করছে, এবং প্রত্যেকবার তারা প্রথম পর্বের ইজতেমা সহ তারা এখানে একটা মাদ্রাসার মতো একটা অবস্থান করেও সেই অঞ্চলটা তারা 12 বছর সারা বছর দখলে রাখে। এবং আমার কোশ্চেন আজকে দেশবাসী সহ মিডিয়া কর্মী সকলের কাছে, আমরা যদি আওয়ামীপন্থী হয়ে থাকি, আমরা যদি আওয়ামী লীগ হয়ে থাকি, তাহলে কেন আমরা 7 বছরের মধ্যে
একটা বারের জন্য প্রথম পর্বের ইজতেমাতে আমাদের শরীক করার আমরা হতে পারলাম না কেন? কারণটা কি? তাহলে আমরা এখানে দেখলাম আমরা আমাদের বিশ্ব আমিরকে আনতে ব্যর্থ হয়েছি। দ্বিতীয়ত আমরা দ্বিতীয় পর্বের ইজতেমা করছি প্রত্যেক বছর, আমরা প্রথম পর্বের ইজতেমায় কখনো আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি। তৃতীয়ত আমরা কি দেখলাম? তৃতীয়ত দেখলাম যে বাংলাদেশের হেডকোয়ার্টার দাওয়াতে তাবলিগের কাকরাইল মার্কাজ তাদের দখলে দিয়ে দিলেন গত সেই 2018 থেকে 7 বছর প্লাস এই বছরও। তাহলে আমরা সেইখানে তারা পুরা বছর মার্কাজ পুরোটা তাদের দখলে থাকে, আর একটা অংশ যেখানে আমল হয় এই একটা অংশ তার 28 দিন আর আমরা 14 দিন ভোগ করি। তাহলে আমরা যদি আওয়ামীপন্থী হই, তাহলে আওয়ামী সরকার শেখ হাসিনাকে বলে বা তার মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে কেন আমরা এই 3টে সুবিধা নিতে পারিনি? এর উত্তর আমি আপনাদের সহ মিডিয়া সবার কাছে রেখে দিলাম। আপনাদের কাছে এর উত্তর আছে। আমরা কি আসলেই আওয়ামীপন্থী না কারা আওয়ামীপন্থী? এর পরবর্তীতে আমরা উত্তরে আসব। এবার আসি, আমাদেরকে ভারতপন্থী ট্যাগ দেওয়া হয়, আওয়ামীপন্থীর পরে আমাদেরকে ভারতপন্থী ট্যাগ দেওয়া হয়। আমরা যদি ভারতপন্থী হয়ে থাকবো বা ইন্ডিয়াপন্থী হয়ে থাকবো, তাহলে কেন, আমার কোশ্চেন, ভারতের সেই সরকার তো এখনই আছে, গত 7 বছরে সেই ছিল মোদী সরকার। তাহলে শেখ হাসিনা যেখানে পালিয়ে চলে গেলেন তার এত সক্ষতা, তাহলে মোদী সরকারকে তো সামান্য বললেই শেখ হাসিনা আমাদের হজরতজি খুব সহজে চলে আসতে পারতেন। তাহলে আমরা দেখলাম উপরন্তু কি, ইন্ডিয়া সরকার কোন রকম মৌলানা সাদ সাহেবকে পাঠাতে তারাই রাজি নাই এই দেশে। কেন? কারণ ইন্ডিয়ার একটা ষড়যন্ত্রমূলক ভাবে এই দাওয়াতে তাবলিগের মেহনত ধ্বংস করার চেষ্টা করছে। এটার উদাহরণ আপনারা পাবেন যদি কোভিড সময়ে যান, দেখবেন এই এই দাওয়াতে তাবলিগের আমির মৌলানা সাদ সাহেবের বিরুদ্ধে 364টি মামলা দেওয়া হয়েছে। আজকে আপনারা একটা মামলা দিচ্ছেন, আর ওই সময় ওনার বিরুদ্ধে 364টি মামলা দেওয়া হয়। আর ওনার বিরুদ্ধে যে বয়ানকে কাটপিস করে আজকে হেফাজত সহ এরা বাজারজাত করতেছে, আমাদের দুর্ভাগ্য আমরা এর বিচার নিতে পারি না। অথচ ভারতের মতো দেশে তখন যারা এটা শুরু করলো, তখন ভারতের আদালতে এই কাটপিস মামলাকে, এই কাটপিস বয়ানকে চ্যালেঞ্জ করা হলো এবং কোর্টের আদেশে সেই কাটপিস বয়ানকে উঠাই দেওয়া হয়েছে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক, আমরা কিন্তু আজও কোর্টে এই বিষয়ে কোনো একটা মামলা করতে পারিনি। গত সরকারের সময়ও পারিনি, এখনো পারিনি। কেন পারিনি? কারণ আমাদেরকে সব সরকারই আমাদের বিরোধিতা করতেছে, আমাদের কষ্ট দিচ্ছে। আর আমরা দেখলাম মাওলানা সাদ সাহেব ভারতের ওই মোদী সরকার আর মোদী সরকারের খুব ঘনিষ্ঠ জন, যিনি রয়ের দালাল এজেন্ট প্রকাশ্যে, যিনি ভারতে আপনারা সবাই জানেন যে আজকে ইসলামের তালাক প্রথা ইসলামের হুকুম, অথচ এই তালাক প্রথাকে ব্যান করা হয়েছে ভারতে। আর এই তালাক প্রথাকে প্রথম একজন ওলামা, দেখেন আমরা কোন ওলামাদেরকে ফলো করি, আজকে হেফাজত এই ওলামাকে ফলো করে। আপনারা অনলাইনে যান এবং দেখবেন ওজাহাদ কাশেমি ভারতের একজন কুখ্যাত ওলামা, এবং সে একটা জানোয়ারের থেকে জঘন্য, যিনি ইসলামের হুকুমের পরিপন্থী মোদী সরকারকে সমর্থন দেওয়ার জন্য সুনির্দিষ্ট একাধিক পত্রিকাতে নিউজ আসে যে উনি এটা সমর্থন করেছেন মোদী সরকারের এই নীতিকে। কেন উনি সমর্থন করেছেন? যেখানে উলামাহীন দেওবন্দ এর বিরোধিতা করতেছে, তখন এই লোক কেন সমর্থন করলো? কে এই ওজাহাদ কাশেমি? সর্বপ্রথম আমাদের আমির হযরত মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে যে কাটপিস বয়ানকে বাজারে বাজারজাত করা হয় এবং অপপ্রচার করা হয়, এই কাটপিস বয়ানের প্রথম কারিগর ছিলেন এই ওজাহাদ কাশেমি, যিনি একজন রয়ের দালাল। আর তার হাত ধরে এই ভারত সরকার আমাদের এই কোভিডের সময় আমাদের বিরুদ্ধে আরেকটা ট্যাগ লাগাই, আমাদের এই হযরত ইন্ডিয়ায় বসবাস করে ইন্ডিয়া সরকার ষড়যন্ত্র, তখন বলে কোভিড জেহাদ। আপনারা শুনছেন, পত্রিকাতে আসছে, ইন্ডিয়ান টাইমস, দা হিন্দু, এরকম একাধিক পত্রিকাতে তখন এটা শিরোনাম হয়, মুসলমানদের কোভিড জেহাদ। এবং তারা আমাদের এই প্রিয় হযরতজি আমির সাহেবকে জেলে ঢুকানোর জন্য এমন কোনো চেষ্টা নাই। 364টা মামলা, এবং ওই সময় 2800-র উপরে বিদেশি মেহমান ছিল, যাদেরকে 6 মাসের উপরে জেলে থাকতে হয়, অনেক নির্যাতন করতে হয়, যারা আর কোনোদিন ইন্ডিয়াতে ঢুকতে পারবে না। পৃথিবীর 80টা দেশের 2800-র উপরে বিদেশি মেহমান ছিল। তাহলে আমরা সুস্পষ্টভাবে প্রমাণ আমাদের সামনে আছে। আমরা দেখছি ভারত সরকার দাওয়াতে তাবলিগের এই মেহনতকে নষ্ট করার চক্রান্ত তাদের আজকের না, আর আমাদেরকে দেওয়া হয়, আমরা ভারতের এই দাওয়াতে তাবলিগের মেহনতের ভারতের ট্যাগ দিয়ে আমাদেরকে কলুষিত করা হয়। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই কথাটা কিছুদিন আগে আমানুল হক এই সম্মেলনের আগে তাবলিগের মুখপাত্র ফ্রড আলমী সরার, উনি বলছেন আমরা ইন্ডিয়ার অনুসারী। উনাকে বলতে চাই, উনি তো দেওবন্দের ছাত্র ছিলেন,
উনি তাহলে কিসের অনুসারী? উনি কি দেওবন্দকে অনুসরণ করেন না? ওনারা তো এখনো ভারত থেকে ওনাদের বড় মুরব্বী আহমদুল্লাহকে এবং ইব্রাহিম দৌল্লাকে ওনাদের সকল কাজে নিয়ে আসেন। এটা কেমন হলো? আপনারা দুই রকম কথা বলেন, এটার উত্তর কি আপনাদের কাছে আছে? কারা ভারত? আপনি যে নিজেই ভারতে থাকা অবস্থায় যখন আপনার কুকীর্তি কি দেশবাসী জানে? আপনি একজন ওলামা নামের তো একজন কলঙ্ক। আপনি আমানুল হক, আপনি ওই সময় আপনি যখন দেওবন্দে পড়তেন তখন আপনি এরকম ইন্ডিয়ান ভিসা জালিয়াতির জন্য দেওবন্দে ধৃত হয়েছিল এবং আপনি দেওবন্দ থেকে আপনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল। পরবর্তীতে আপনি শুধরাইছেন, তারপরও আপনি অনেক বাঙালিকে এইভাবে 2 নম্বর জাল ভিসা করে, ইন্ডিয়ান ভিসা করে তাদেরকে দেওবন্দে পড়তে নিয়ে গেছেন। আপনার ওই সময় সমসাময়িক যে সমস্ত আপনার ব্যাটসম্যান ছিলেন, যারা আপনার সঙ্গে লেখাপড়া করতে গেছে আগে পিছে, তাদের কাছ থেকে তথ্য কি আর কারোর অজানা? তাহলে আমরা সুস্পষ্টভাবে দেখতে পেলাম আজকে ভারত ট্যাগও আপনারা আমাদেরকে দিচ্ছেন এবং মিথ্যাভাবে এই ট্যাগ দিচ্ছেন। এবার আমি আসি, আমরা কেন আওয়ামী সুবিধা থেকে বঞ্চিত? গত 7 বছরে আমরা কেন আওয়ামী সুবিধা থেকে বঞ্চিত? যদি আমরা আওয়ামী সুবিধা পেতাম তাহলে তো সত্যি আজকে আজকে আপনাদের সবার সামনে, দেশবাসীর সামনে বিগত সরকারের এই জিনিস তো সবার সামনে পরিষ্কার। তাহলে আমরা কেন আওয়ামী সুবিধা পাই নাই? আমরা এই উত্তরে আসি। আসলে হেফাজতের লোকজন যখন খুশি হয়ে শুকরিয়া মাহফিল করলো, আপনাদের মনে আছে, এত বিশাল মাহফিল, ঢাক ঢোল পিটিয়ে এই মাহফিলের আয়োজন করা হচ্ছে এবং যেখানে ছিলেন সমস্ত হেফাজত নেতা কর্মী, সকল মাদ্রাসা ছাত্র, এইরকম তোলাবাড়া, যারা এরকম বাংলাদেশের 4500 মাদ্রাসার 14-15 লাখ স্টুডেন্ট যেখানে এসে সমবেত হয় এবং কি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা তাদের ওই সময়কার শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেন। অবাক কাহিনী, যেখানে হেফাজতের প্রতিষ্ঠা, আজকে যে হেফাজত এই ধ্বংসলীলা চালাচ্ছে, এই হেফাজতের প্রতিষ্ঠাতা তার পাশে বসা সেই যাকে তেতুল হুজুর উপাধি দিচ্ছিলেন এক সময়, আর সেই তেতুল হুজুরকে অল্প সময়ের মধ্যে মিষ্টি হুজুরে পরিণত করলেন শেখ হাসিনার সরকার। কেন? কারণ আপনারা শেখ হাসিনার দাসত্বে পরিণত হয়ে গেলেন। তাদের কাছ থেকে সমস্ত আপনাদের মাদ্রাসার অনুদান, আপনাদের জাকাত, আপনারা ফ্রি হজ, আপনারা একের পর এক সরকারি সকল সুযোগ সুবিধা, এনজিও ভিত্তিক বিভিন্ন সুবিধা নিয়ে 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 আজকে আপনারা এরকম তাকে দখল করলেন, কওমি জননী উপাধি দিলেন, ইস্তেমার ময়দান দখল করলেন, কাকরাইল মার্কাজ দখল করলেন, আমাদেরকে বৈষম্য আমাদেরকে বৈষম্যের মধ্যে ফেলে দিলেন। এই কওমি জননী তখন আপনারাই তো ছিলেন আওয়ামী সুবিধা নেওয়ার প্রথম ধাপে। এরপরে আপনারা কি করলেন? আসি দ্বিতীয়ত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পাশে আমরা সব সময় দেখতাম সেই টেরর মাহফুজ আন্নান, ইঞ্জিনিয়ার, সো কল্ড ইঞ্জিনিয়ার, যে নাকি কাকরাইলের জামার মামলায় ওই সময় তার বিরুদ্ধে এটা প্রমাণিত হয়, অথচ দুর্ভাগ্যবশত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর খুব ক্লোজ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাশিয়ার এবং তার যত অবৈধ টাকা সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাচারের মূল হোতা ছিল এই ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান। আর যার কিনা এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতির সঙ্গে অস্ত্র ব্যবসা ছিল। কয়েকদিন আগে জ্যোতি গ্রেপ্তার হলো, মাত্র 1 মাস বা মাস দেড়েক আগে। আমাদের প্রশ্ন জাগে, এই বর্তমান সরকার সব জানার পরও আমরা দেখলাম এই বর্তমান সরকারের উপদেষ্টার পাশে যেমনটি বসেছিলেন মামুনুল হক, জুনায়েদ আল হাবিবি, যারা বঙ্গবন্ধুকে নিয়ে অনেক গুণকীর্তন করেছেন, তারপর এই ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নানকে দেখলাম তৃতীয়তে বসা। তাহলে কোশ্চেন জাগে, আজকে জ্যোতি গ্রেপ্তার হলো আর জ্যোতির অস্ত্র ব্যবসায়ী তার পার্টনার মাহফুজ হান্নান গ্রেপ্তার হলো না, আর এরকম স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাশিয়ার ছিলেন যিনি এই মাহফুজ হান্নান, উনি গ্রেপ্তার হলেন না। তাহলে ওনার সিঙ্গাপুরের যে টাকা পাঠানো বা বিশ্বের অন্যান্য দেশে যে টাকা পাচার করছেন এই মাহফুজ হান্নানের মাধ্যমে, এটা তো খুব সহজেই এই গোয়েন্দা সংস্থা বের করতে পারতো। তার মানে আমরা কি বলবো, আজকে শুধু একটা আমরা রূপক ভাবে আওয়ামী সরকারকে সরায় যেতে দেখছি, কিন্তু বিনিময়ে ছাত্রদের এই আত্মত্যাগ, এই যে এতগুলো ছাত্র 2000-এর উপরে এই মানুষ মৃত, এগুলো শুধু একটা উপহাস হয়ে গেল। কিছু মানুষ ক্ষমতার মসনদে বসে এই আওয়ামী, তাদের সচিবালয় থেকে শুরু করে পুলিশ বাহিনী সবখানে আওয়ামীদের পরিপূর্ণ করে তারা আজকে দেশ চালাচ্ছে। ঠিকই আওয়ামী লীগের একটা বিকল্প একটা অংশ। শুধুমাত্র আমরা আশা করছিলাম বাংলাদেশের শুধুমাত্র প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধান, যাদেরকে আমরা এখনো বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই এবং আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি, এই দুইজন মানুষ, যিনি সেনা প্রধান, একজন বীর সেনানী, একমাত্র ওনার কারণেই বাংলাদেশ এই দেশের স্বাধীনতা পাইছে। আমরা ওনার কাছে পৌঁছাতে আমাদের ক্ষমতা খুবই সীমিত, পারবো না। পাশাপাশি ডক্টর ইউনূস
যিনি আমরা এখনো বিশ্বাস করি মানুষ হিসেবে উনি অনেক সজ্জন এবং ভালো মানুষ, ওনার কাছে আমরা পৌঁছাতে পারতেছি না, কারণ ওনার চারিপাশে প্রাচীর হয়ে আছে এরকম মুখোশধারী স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মুখোশধারী ধর্ম উপদেষ্টার মতো মানুষগুলা, এবং যাদের কারণে আমরা তার কাছ পর্যন্ত পৌঁছাতে পারছি না এবং তাদেরকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে। তো আমরা দেখলাম সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা ভিড়তে পারি নাই, তাহলে কারা আমি সুবিধা পেয়েছে, আমরা না আপনারা? তাহলে তো স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমাদেরকে যে কোনো একটা সুবিধা দিতে অবশ্যই দিতেন, তাহলে কেন আমরা পাই নাই? এবার আসেন, আপনাদের মধ্যে আওয়ামী দাওয়াতে তাবলীগের নীতি বহির্ভূত, দাওয়াতে তাবলীগ একটা অরাজনৈতিক সংগঠন এবং এখানে রাজনীতির সঙ্গে জড়ানো যাবে না, কিন্তু আমরা কি দেখলাম, মাওলানা জুবাইরের পরে ওই আলমিশরার বাংলাদেশের দ্বিতীয় সারির প্রধান মাওলানা ওমর ফারুক, যিনি ফরিদপুর নিবাসী, আমরা দেখলাম ওনাকে একাধিক ফরিদপুরের আওয়ামী লীগের ওই সময়কার মিটিং এ সরাসরি উপস্থিত হয়ে উনি চেয়ারে উপবিষ্ট আছেন, একাধিক ছবি এবং পত্রিকা আমাদের কাছে মজুদ। এবং আমরা কি দেখলাম, উনি সরাসরি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত হয়ে এই দ্বিতীয় প্রধান বিভিন্নভাবে আওয়ামী সরকারের সুবিধা পাওয়াতে এই মাহফুজ হান্নানের মতো উনি আর একজন নিয়ামক ছিলেন। তাহলে আমরা তো নিশ্চিত বলতে পারি যে আওয়ামী সুবিধা কারা কারা প্রাপ্ত হয়েছে। এবার আসুন, আরো এটাতে শেষ না, আরো আছে যেগুলো যদি আজকে আপনাদেরকে আনতে হয়, আসলে কথা তো অনেক লাগবে যে অপবাদ দিচ্ছেন আপনারা। আপনারা যদি দেখেন আওয়ামী সুবিধায় আমাদের কারা আরো এগিয়েছিল সেই সময় আপনারা কিভাবে এগিয়েছিলেন। আজকে নারায়ণগঞ্জের শ্রমিক লীগের বিখ্যাত নেতা পলাশ, উত্তরার পিস্তল আসগর, আর ওই সময়কার দুর্যোগ মন্ত্রী ডক্টর এনাম, আবার ওই সময়কার মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হক এবং তার ছেলে, এরা দেন উত্তরার এমপি হাসান হাবিব, তার ভাই নাদিম হাসান, এরা সকলেই ছিলেন এই মাহফুজ হান্নান এবং জুবেরের ঘনিষ্ঠ। এবং আরো মজার ব্যাপার দেখেন, তারা তাদের কাছ থেকে সর্বরকম সুযোগ সুবিধা শুধু ওই আওয়ামী লীগ আমলে তারা যেহেতু ভোগ করছে, তারা তাদের প্রতিদানও দিচ্ছে এই আমলে এসে। আপনারা সবাই জানবেন যে অবাক হবেন, এইটা আসলে খুব অদ্ভুত কাণ্ড। গত কয়েকদিন আগে আপনারা দেখছেন যে চট্টগ্রাম জেলার লোহাগাড়ার আসনের এমপি আবু রেজা নদভী, উনি একজন আওয়ামী নেতা, উনি গ্রেপ্তার হয়েছেন। উনি গ্রেপ্তার হয়েছেন ঢাকা থেকে। এবং কোত্থেকে গ্রেপ্তার হলেন, উনি যে বাসা থেকে, আপনাদের সামনে পত্রিকা আছে, আপনারা মিলাই দেখেন যে উনি গ্রেপ্তার হয়েছেন জুবাইর সাহেবের ডান হাত হিসেবে পরিচিত কাজী কামালের মেয়ের বাসা থেকে গ্রেপ্তার হলেন, যেটা সকল পত্রিকায় বাংলাদেশের আসছে। আমি দেশবাসীকে বলতে চাই, যেহেতু ওই সময় এই যে কেফায়েতুল্লাহ আজহারি, দেন এই যে আপনার ইঞ্জিনিয়ার হান্নান, এরপরে জুবায়ের, মাওলানা উমর ফারুক, এরা যাদেরকে ভালোবাসতো, আওয়ামী লীগের সঙ্গে যাদের সম্পর্ক ছিল, যে সম্পর্ককে ভিত্তি করে ওরা দাওতে তাবলীগের মেহনতে ওদের দখল ছিল আওয়ামী লীগের দিকে, আমাদের মিথ্যা ট্যাগ দেওয়া হচ্ছে এখন। আর আমরা দেখলাম এই সময় এই জুবায়ের পন্থী নেতা, যেটা জুবায়ের পন্থীর জুবায়েরের সহযোগী, যিনি আপনার কাজী কামাল, তার বাসা থেকে গ্রেপ্তার হলেন এই আবু রেজা নদভী মাত্র কয়েকদিন আগে। আর এই আবু রেজা নদভী যখন গ্রেপ্তার হলেন, এই কাজী কামাল, উনি কে? কাজী কামাল আপনার আলমী সুরার, উনি বিদেশি ইস্তেকবালের, উনি যখন আপনারা জানেন যে এয়ারপোর্ট যে রিসেপশন জামাত আছে, এই রিসেপশন জামাতের জিম্মাদার উনি। আর ওনার ভাই ডক্টর শাহাবুদ্দিন, যিনি উত্তরার খুব নাম করা ডক্টর, তারা এই দুই ভাই আজও পর্যন্ত কিন্তু গ্রেপ্তার হয়নি। তারা কিন্তু আওয়ামী খুব মানে ক্লোজ আওয়ামীটাই ছিলেন। এরপরে দেখেন যেটা নাদিম হাসান, সেই সাবেক এমপি হাসান হাবিবের ভাই উত্তরার এমপির, সেও গ্রেপ্তার হয়নি। এরা তিনজন, এই কাজী কামাল, ডক্টর শাহাবুদ্দিন, নাদিম হাসান, এরা সকলে একত্রিত হয়ে ঘুরে বেড়ায় কার সঙ্গে? এই কেফায়েতুল্লাহ আজহারি। দেখবেন জুবায়ের সাহেবের গাড়ির পাশে বসে আছে, বিভিন্ন সময় দেখবেন ডক্টর শাহাবুদ্দিন, কাজী কামাল, এই গাড়ি থেকে একাধিক ভিডিও আছে, একাধিক ছবি আছে। তাহলে গ্রেপ্তারের আগে 2 মাস এই বাসায় পলাতক ছিলেন, যিনি র্যাবের স্বীকারোক্তিতে বলছেন। তাহলে 2 মাস আপনারা আস্তানা তাদেরকে আপনাদের বাসায় থাকার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন, যেহেতু আপনারা তাদের সুবিধা ভোগ করছেন। আর এখনো আমি হলফ করে বলতে পারি, আল্লাহর কসম দিয়ে বলতে পারি, আপনারা এরকম আরো 1 ডজনেরও বেশি আওয়ামী এমপি সহ অনেককে এই জুবায়ের শেল্টারে দেখতে পারবেন। জুবায়ের
আর কেফায়েতুল্লাহ আজকে কেন তাদের সাংবাদিক সম্মেলনে আনা হয়েছে? তারা উভয় পক্ষকে আজকে আমাদের পরে আওয়ামী ট্যাগ দেয়, এটা রাজনৈতিক হাতিয়ার। তারা এইটাকে এখন উল্টায় দিয়ে এখন আমাদেরকে এই ট্যাগে আমাদেরকে আক্রমণ করে এই সরকারকেও ঘায়েল করতেছে। তাদের এই দুর্বিসন্ধি অনেক অনেক বড় দুর্বিসন্ধি। আর এবার আসি, আজকে যদি আপনারা দেখেন, এটা তো তাদের উত্তর আমার দেওয়া হয়ে গেছে হয়তো, যে তারা যে দুইটা ট্যাগ দেয় এরপরে তারা নির্যাতনের কথা বলে। তৃতীয়টা তারা বলে যে সাতপন্থীরা নির্যাতন করে। আপনি আল্লাহর কসম দিয়ে বলেন, আজকে এই যাবৎকালে 2018 থেকে এই পর্যন্ত সাতপন্থী লোকরা শুধু আক্রান্ত হয়েছে, আপনাদের বিরুদ্ধে কোনো আক্রমণ করছে? বলেন, একটা ঘটনা দেখাতে পারবেন? আপনারা একটা মিথ্যা মামলায় 4টা হত্যার কাহিনী সাজালেন, যেটা আপনাদের কৃত হত্যা। যদি এর আগের একটা ঘটনাও আপনারা দেখেন, একটা সিঙ্গেল ঘটনা আপনারা দেখান যে সাতপন্থী লোক আপনাদের ঘাড়ে সওর হয়েছে, আপনাদেরকে মারছে, আপনাদেরকে নির্যাতন করছে। তারা শুধু নির্যাতিতই হয়েছে, গত 7 বছরে সাতপন্থীদের উপরে 6,000-এরও বেশি হামলা হয়েছে। 6,000-এরও বেশি হামলা হয়েছে। 6,000-এরও বেশি হামলা হয়েছে, যেগুলো সকল দেশের জাতীয় পত্র পত্রিকায় আপনারা যদি 2017 থেকে শেষ থেকে শুরু করে এই পর্যন্ত দেখেন, সব পরিষ্কার হয়ে যাবে। শুধুমাত্র 2017 এবং 18-তে সাতপন্থীদের উপরে 1,000-এরও বেশি হামলা হয়েছে। আর গত 17 ডিসেম্বর 24 থেকে আজকে অবধি আপনাদের উপরে আরো প্রায় 1,000 হামলা হয়েছে। শুধুমাত্র এই 2টা বছরে আপনাদের উপরে 2,000-এর উপরে হামলা হয়েছে। আর 2018 থেকে শুরু করে 2024-এর আগ পর্যন্ত যে টাইমটা, এই টাইমে আরো 4,000 হামলা হয়েছে। টোটাল 6,000-এর উপরে হামলা হয়েছে। তাহলে আপনি আজকে নিজেদেরকে বলেন, আমরা আমাদের উদ্দেশ্য করে বলেন আমরা নির্যাতন করছি, একটা নির্যাতন সংক্রান্তে আপনারা কোনো মামলা দায়ের করেছেন এবং দেখাতে পারবেন যে সাতপন্থী করছে? অথচ আমরা দেখাতে পারবো আপনাদের বিরুদ্ধে 5টা হত্যা মামলা হয়েছে। গত আপনারা দেখলাম নিউজ মিডিয়া কত নির্লজ্জের মতো ইসমাইল মন্ডল হত্যাকাণ্ডকে জুবাইরের সমর্থক হিসেবে উল্লেখ করলো। জুবাইর ইসমাইল মন্ডলের ছেলে বাদী হয়ে মামলা করে, আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে সেই মামলাকে নষ্ট করে দেওয়া হয়েছে অলরেডি। তারপরে আমরা দেখতে পেলাম যে কেরোসিন গায়ে লাগিয়ে হাফেজ আব্দুর রহিমকে হত্যা করা হয়, যে হত্যা মামলায় কয়েকজন গ্রেপ্তার হলো, যাদের কেউ কেউ এখনো জেল হাজতে আছে। এই একটা মামলায় শুধু কিছু গ্রেপ্তার হয়েছে, আর কোনো মামলাতে গ্রেপ্তার হয়নি। আমি সুনির্দিষ্টভাবে বলতেছি, আমরা দেখলাম নিউ মার্কেট থানা এরিয়ার মধ্যে গত 2-3 বছর আগে একজনকে হত্যা করা হয়েছে, সেটা তো মামলা হয়েছে। এইভাবে 5টা হত্যা মামলা আপনাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট থাকলেও আপনারা একটা অভিযোগও দাওয়াতে তাবলীগের এই মেহনতের সাথীদের বিরুদ্ধে ইভেন একটা লাঠির বাড়িও দেখাতে পারবেন না। আর আপনাদের বিরুদ্ধে ওই সময় সরকার শুধু হত্যার মামলা ছাড়া নেওয়া হয়েছে, কিন্তু কোনো মামলার ব্যবস্থা নেননি। আর যত নির্যাতন হয়েছে, একটা নির্যাতনেরও মামলা নেয়নি। যেটা আমি বলবো, আপনারা নির্যাতন না শুধু, পাশাপাশি বলেন আমাদেরকে ওলামা বিদ্বেষী। সর্বপ্রথম ওলামা বিদ্বেষী আপনারা, এটা প্রুভ করেন আপনারা সর্বপ্রথম ওলামাদের উপর হামলা করে। আপনাদের সকলের মনে আছে সেই 2017-18 প্রথম দিকে সর্বপ্রথম হামলা হয় মুফতি আতাউর রহমানের উপর ভোলাতে। যে 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 হামলায় যিনি একজন মুফতি আতাউর রহমান, তাকে হামলা করে তার কিডনি গলায় দেওয়া হয়। আর এই কিডনি গলায় দিছে এই আলেমরা, তারা হত্যা করে হেফাজত আলেম সহ এরা তার উপরে। তাহলে আলেম বিদ্বেষী আমরা না আপনারা? এবং আপনাদের দ্বারা এই মানুষকে হামলা করা হলো, এই সংক্রান্তে কোনো মামলাও সে সময় নেওয়া হয়নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আপনাদের নির্যাতনের ইতিহাস অনেক মর্মান্তিক। এটা নাৎসি হিটলারের নির্যাতনের থেকেও ভয়াবহ। আজকে আপনারা সারা দেশের মধ্যে আজকে হিংসা এবং বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন। আজকে আজকে 18 আজকে আজকে ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি আপনারা শুধু এখানেই ক্ষান্ত হননি। এই 17 তারিখের ঘটনার পর থেকে আপনারা একাধিকভাবে মসজিদে আক্রমণ, বাড়িতে আক্রমণ, নারী শিশুদের উপরে আক্রমণ, এইভাবে ধারাবাহিকভাবে কোরআন শরীফ ছুঁড়ে ফেলে দেওয়া, মসজিদ ভেঙে ফেলানো, ঠিক যেন ভারতের বিজেপি সরকারের মতো আজকে আপনারা দেশীয় বিজেপি হয়ে হেফাজত আজকে দেশীয় বিজেপির মোড়কে তারা আজকে মসজিদ ভাঙার কাজ হাতে নিছে। আপনারা আপনাদের পরে দুঃখ লাগে, সর্বশেষ দেখলাম গতকালকে আপনারা মাদারীপুরে একটা মসজিদকে ভাঙতেছেন। সোশ্যাল মিডিয়াতে এটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এবং একটা মসজিদের পরেও যদি আপনারা আঘাত করতে পারেন, তাহলে কি আপনারা আপনাদের নিজ ধর্ম হেফাজতি ধর্ম রিস্টাবলিশের জন্য এই আপনাদের এই কার্যক্রম? আজকে আপনাদেরকে ঠিক বলে না, আসলে আজকে আপনাদের জন্য আজকে আপনারা ঠিক নমরুদের অবস্থায় অবতীর্ণ হয়েছেন।
আজকে নমরুদকে যেমন নমরুদ যখন আগুনে ফেলে দিচ্ছিলেন, এরকম ইব্রাহিম আলাইসাল্লামকে তখন ওনার সাহায্য পাওয়ার জন্য একমাত্র আল্লাহ ছিল, আর কেউ ছিলেন না। আর এরকম উনি আগুনের মধ্যে সবাই ওনাকে নিয়ে তামাশা করছে। আজকে আপনারা নমরুদ হয়ে পুরা দাওয়াতে তাবলীগের মূলধারার সাথীদেরকে এরকম আগুনের মধ্যে ফেলে দিয়ে এখন তামাশা করতেছেন। এই আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যেমন নমরুদের এই বিভীষিকা যে নির্যাতন, এই নির্যাতন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে আগুন থেকে উদ্ধার করছিলেন, দাওয়াতের সাথীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আপনাদের তৈরি আগুন থেকে ইনশাআল্লাহ উদ্ধার করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম, এটা হবে এবং আমরা এটা অচিরেই দেখবো ইনশাআল্লাহ। তো এটা মূলত আমার উদ্দেশ্য ছিল আজকে দেশবাসীর সামনে এটা বলে দেওয়া। আর 27 তারিখে তারা যাচ্ছে তাদের নতুন কার্যালয় খেলাফত মজলিসের সদর দপ্তর কাকরাইল মার্কাজ, এটা মার্কাজ না, এটাকে এখন তারা ঘোষণা করতে যাচ্ছে খেলাফত মজলিসের সদর দপ্তর। আজকে যেটাকে মানে দখলের জন্য সারা দেশ থেকে হাজার হাজার ট্রাক তারা মাদ্রাসা ছাত্রদেরকে এনে ভরতেছে। আপনাদের জানা উচিত প্রিয় দেশবাসী ভাইয়েরা, যে আজকে বাংলাদেশে 4500 মাদ্রাসা তাদের দখলে আছে, প্রায় 27 লাখ স্টুডেন্ট তাদের নিয়ন্ত্রণে আছে। এই 27 লাখ স্টুডেন্টকে এনে তারা ঢাকাতে আবারও স্টুডেন্টদের লেখাপড়া শেষ করে দিছে। তারা শুধু স্টুডেন্টদের এভাবে ছোট বাচ্চাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে, যেহেতু দাওয়াতে তাবলীগের কোনো সাথী তাদের সঙ্গে নাই। আর যে কারণে তারা গত সাংবাদিক সম্মেলনে কেফায়েতুল্লাহ আজহারিকে দিয়ে করাইছেন। এরকম তারা অলরেডি ব্যাংকরাপ্ট, দেউলিয়া হয়ে গেছে। আজকে তারা এরকম লক্ষ লক্ষ মাদ্রাসার বাচ্চাদের আনছে, যেমনটি আমরা দেখছিলাম যখন টঙ্গী ইস্তেমার ময়দানে আমরা ঢুকছি, সমস্ত ভিডিও ভাইরাল আছে, সোশ্যাল মিডিয়াতে আছে এখন এগুলা, যে 100-র উপরে ছোট বাচ্চাদেরকে তারা মানব ঢাল হিসেবে রেখে দিচ্ছিল 14 বছরের নিচে। আপনাদের আমলনামা বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন মানুষের কাছে পৌঁছায় গেছে, বিভিন্ন সংস্থার কাছে পৌঁছায় গেছে। আপনারা আবারও একই পথে এগোচ্ছেন এবং আপনারা কাকরাইলের আশপাশে এদেরকে মাদ্রাসার আশপাশে ঘিরে 17 তারিখ শুক্রবার সকাল 8টায় নিজামুদ্দিন অনুসারীদের জন্য কাকরাইলের বরাদ্দ 14 দিন। আপনারা যেহেতু আমাদেরকে অবহেলা করেন, সেই 14 দিনও আবার বঞ্চিত করে পুরো কাকরাইল মার্কাজের দখল নেওয়ার জন্য আপনারা দেশের 27 লাখ ছাত্রদেরকে 4500 মাদ্রাসা থেকে এনে জড়ো করতেছেন। সরকার নীরবে এগুলো তাকিয়ে দেখতেছে। অথচ আমরা দেখছিলাম সরকার আমাদের বাদ যখন আসে, পুলিশ বাহিনী প্রকাশ্যেই বাধা দিচ্ছে, আপনাদের হেফাজত গুন্ডারা প্রকাশ্যেই বাধা দিচ্ছে। আমরা আপনাদের এই কৃতকর্মর বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিছি। যেহেতু আমরা এখন মাজলুম, আমাদের বিচার কোনো দরবারে আসছে না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার সবথেকে বড় বিচার, কোনো রাজা বাদশাহ এই বিচার করতে পারবে না। আর আমরা অবশ্যই ন্যায় বিচার আল্লাহর কাছ থেকে পাবো। আমি এই বক্তব্য এবং এই আশা রাখছি, সঞ্চালকের অনুমতি পাইলে এটা এখানে শেষ করতে চাচ্ছি, যদি সঞ্চালকের আর কোনো কোশ্চেন না থাকেন। আসসালামু আলাইকুম, আছেন মিজান ভাই? হ্যালো মিজান ভাই, আছেন? আমি জানি না আমার এটা কি স্টাক হয়ে গেছে বা সঞ্চালক সাহেব জি আছেন জি কিনা। জি জি জি, আমি আছি। একটু নেটের প্রবলেমের কারণে আমারটা তো মিউট করা ছিল, এই জন্য আনমিউট করতে একটু সময় লাগছে। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো শুনলাম এগুলো আসলে সামনে রেখে সামনে চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।